আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে। এটি একটি নীরব কিন্তু গভীর মানসিক রোগ বলে আমরা জেনে থাকি। অনেকে এই রোগটিকে সাময়িক মন খারাপ বলে চিহ্নিত করে থাকে। আসলে এটি এমন একটি রোগ যেটি আমাদের জীবনযাত্রা, আমাদের চিন্তা চেতনা এবং আমাদের আচরণকে প্রভাবিত করে থাকে। আজকে বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার পরাগ দে, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার পরাগ, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই বিষণ্ণতা বা ডিপ্রেশন বলতে আসলে আমরা কি বুঝি? বিষণ্ণতা বা ডিপ্রেশন এটা আসলে অনেক বিশাল একটা শব্দ। তো যদি আমরা একটু এটাকে মানে ছোট করে বা বড় করেই বলি না কেন, যদি মূল তত্ত্বে আমরা যাই, ডিপ্রেশন হচ্ছে বাংলা হচ্ছে বিষণ্ণতা। কিন্তু আমরা তো অনেক সময় দেখা যায় একটু মন খারাপ থাকে, ভালো না লাগে অনেক সময় কাজ করে বা কোনো কিছুতে আগ্রহ না পাওয়া। কিন্তু যদি এমন হয় আমরা পরপর 14 দিন কোনোভাবে আমাদের ভালো লাগে না, কোনো কাজকর্মে আমরা আগ্রহ পাচ্ছি না, রুচি কমে যায়, ঘুম কমে যায়, এবং এই টোটাল ব্যাপারটা যদি আমাদের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলে, যেমন আমি আগে চাকরি করতাম, চাকরিতে যেতে ইচ্ছা হচ্ছে না, পড়ালেখা করতাম, আমার একাডেমিক পারফরমেন্সগুলো অনেক ব্যাহত হচ্ছে, আমি কোনোভাবেই কোনো ইন্টারাকশন করতে পারি না, কোনোভাবে আমার ভালো লাগে না। যদি এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এবং আমার জীবনযাত্রার উপর সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ চলে আসে এবং ইম্পেয়ারমেন্ট হয়, মানে ব্যাহত হয়, তখনই আমরা এটাকে ডিসঅর্ডার বলি। আর ডিসঅর্ডার হলে অবশ্যই এটি চিকিৎসা নেওয়াটা জরুরি। অনেক সময় দেখা যায়, ধরেন সাপোজ আমরা বলতে পারি যে এখন তো খেলার মৌসুম, আমার প্রিয় দল ব্রাজিল বা আর্জেন্টিনা হেরে গেল, আমার মন খারাপ হতেই পারে। কিন্তু এই মন খারাপটা যদি একটানা 14 দিনের বেশি হয়ে যায় এবং সেটা আমার লাইফে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, আমার চিন্তা চেতনা আবেগ অনুভূতিতে একটা পরিবর্তন বয়ে আনে, তখনই এটাকে আমরা ডিসঅর্ডার বলি। তাহলে সাধারণ দুঃখবোধ বা ডিপ্রেশনের মধ্যে পার্থক্যটা আসলে কি? যে স্যাডনেস ভার্সাস ডিপ্রেশন, স্যাডনেস সিম্পলি মন খারাপ থাকা, এটা আবার দেখা যায় কি 2 ঘন্টা পরে, 2 দিন পরে, 3 দিন পর আবার ভালো হয়ে যায়। ধরেন আপনার মন খারাপ, আপনি বললেন যে বন্ধুকে চল আমরা নেভাল একটু ঘুরে আসি, একটা মুভি দেখে আসি, একটু আড্ডা দিই, বন্ধু বান্ধব কল করি, তখন কিন্তু আমাদের কি মনটা ভালো হয়ে যায়। কিন্তু যদি আমাদের ব্রেইনে কোনো একটা কেমিক্যাল একটা ডিসরেগুলেশন হয়, অথবা নির্দিষ্ট পরিমাণ আমাদের যে কেমিক্যাল সাবস্টেন্স এগুলো কমে যায়, এবং ওইটার কারণে যদি আমাদের মন খারাপ থাকাটা দীর্ঘায়িত হয় এবং সেটা আমাদের জীবনযাত্রায় একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে, তখনই এটাকে আমরা ডিসঅর্ডার বলি। তাহলে পার্থক্যটা হচ্ছে স্যাডনেস কোনো ডিসঅর্ডার না, বাট অনেক সময় ডিপ্রেশনটা ডিসঅর্ডারে পরিণত হতে পারে। এই ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রধান প্রধান কারণগুলো আসলে কি? আচ্ছা, ডিপ্রেশনের কারণ যদি আমরা বলি মোটা দাগে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। আচ্ছা, এন্ডোজেনাস মিন্স হচ্ছে বডির ভিতরে কোনো কারণ, অনেক সময় কোনো কারণ ছাড়া, কোনো ধরনের অ্যাপারেন্টলি কোনো কারণ নেই, হঠাৎ করে কেউ একজন চুপচাপ হয়ে গেল, কাজকর্মে কোনো আগ্রহ পাচ্ছে না, রুচি কমে গেল, ফ্যাটিক হয়ে গেল, অবসাদগ্রস্ততায় ভুগতেছে এবং খুব গিল্টি ফিল করতেছে। তো এটা কোনো কারণ ছাড়া হতে পারে, সেটা আবার দেখা যায় ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এটার কারণ ছাড়া মিন্স হচ্ছে কোনো ধরনের রিয়েক্টিভ কোনো ইস্যু ছাড়া। আর আরেকটা হচ্ছে এক্সোজেনাস, সাপোজ ধরেন আপনার কোনো প্রিয়জন বিয়োগ হলো, আপনার শেয়ার বাজারে একটা বড় অংশ লস গেল, আবার দেখা যাচ্ছে আপনি কোনো কারণে খুব রিলেশনশিপ ইস্যুতে সমস্যা হলো, আপনার পারিবারিক কোনো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার আপনার সমস্যা হলো, পরীক্ষাতে আপনি খারাপ করলেন, অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না, এই ধরনের নানাবিধ রিয়েক্টিভ কারণে যদি বিষণ্ণতা হয়, ওইটাকে আমরা বলি এক্সোজেনাস। আর এন্ডোজেনাসের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কিছু কেমিক্যাল ডিসরেগুলেশন হয়, যেটাকে আমরা বলি যে সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এই তিনটে যদি কোনো কারণে কমে যায়, তখনই কিন্তু এই এন্ডোজেনাস ডিপ্রেশন হতে পারে। এছাড়াও অনেকগুলো রোগ আছে যেগুলো পরোক্ষভাবে ডিপ্রেশন তৈরি করে। যেমন কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম খুব কমনলি ডিপ্রেশন করতে পারে। কারো যদি দেখা যায় ক্রনিক ইলনেস, এনিমিয়া হতে পারে, ডায়াবেটিস হতে পারে, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, অথবা দীর্ঘদিনব্যাপী যদি কোনো রোগে আপনি আক্রান্ত থাকেন, তখন সেই ক্রনিক ডিজিজের একটা অংশ হিসেবে কিন্তু ডিপ্রেশন আসতে পারে। তো সুতরাং ডিপ্রেশনটা কিন্তু নানাভাবে নানা গতিতে ইনভলভড। ধরেন কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী মানসিক চাপে ভুগছেন, এটা কি কোনো ডিপ্রেশনের কারণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে। তো এই চাপের বাইরে যদি দেখা যায় সে মানসিক চাপটা তার জন্য খুব অত্যধিক হয়ে যায়, পরে দেখা যায় ওই মানসিক চাপটা তার জন্য একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে অবশ্যই তার ওটা ট্রিট করার জন্য নির্দিষ্ট সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া এবং এই বিষণ্ণতাটাকে লাইনিং করাটা খুব জরুরি, এবং এটা ট্রিটমেন্ট নেওয়াটা খুব জরুরি।
সামাজিক এবং যোগাযোগ মাধ্যমের উপর অতিরিক্ত নির্ভরতা বা অতিরিক্ত ব্যবহার কি আপনার ডিপ্রেশনের সাথে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা একটা বার্নিং ইস্যু বর্তমানে। ধরেন এখন যেটা আমরা পাই যে WHO নতুন করে বলছে বিহেভিয়ারাল এডিকশন, আচরণগত আসক্তি। আসলে এটা কী বোঝায় আচরণগত আসক্তি? আমরা যদি সিম্পলি একটু বলি যে কেউ যদি অতিরিক্ত পরিমাণ মোবাইল, গ্যাজেট, ডিভাইস এগুলোতে আসক্ত হয়, এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে আমরা এই ছোট থেকে বয়স্ক সবাই যেভাবে এই ডিভাইস এবং এই সোশ্যাল মিডিয়াতে আসক্ত, তার কারণে দেখা যাচ্ছে কি একটা ম্যাক্সিমাম সময় তার এখানে পিছনে ব্যয় করতে হচ্ছে, এবং এটা আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ব্রেইন ফগ অথবা কেমিক্যাল ডিসরেগুলেশন তৈরি করে। দেখা যাচ্ছে সে অকুপাইড হয়ে যায়, তার কাজে কর্মে কোনো রকমে সে আগ্রহ পায় না, এবং এই আসক্তিটা তাকে একসময় বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। সে কোনো ধরনের কোনো ইন্টারাকশন করা, তার অ্যাফেকশন বা তার ভালোবাসা, আবেগ, অনুভূতি এগুলোতে মারাত্মক প্রভাব পড়ে। তার একাডেমিক পারফরমেন্স ব্যাহত হয়, সে ঠিকমতো চাকরিতে যেতে পারে না, তার ঘুমের ব্যাঘাত ঘটে। হয়তো সে মোবাইল ইউজ করতেছে 3টা দিয়ে ঘুমালো, সে উঠতেছে হয়তো 10টায়, তার পরের কাজগুলো পিছিয়ে যাচ্ছে। তো টোটাল বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু আর কি চেঞ্জ চেঞ্জ যাচ্ছে। হচ্ছে। তো সুতরাং আমরা বলি যে ডিভাইস আসক্তির কারণে, আচরণগত আসক্তির কারণে একটা মানুষ বিষণ্ণতায় খুব সহজে ভুগতে পারে। ধরেন কারো পারিবারিক হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তার কি আসলে ডিপ্রেশনের ঝুঁকি বেড়ে যায় কিনা? হ্যাঁ, এই আমরা বলি যে টোটাল মানসিক রোগের ক্ষেত্রে পারিবারিক ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস যদি বিষণ্ণ থাকে, তাহলে সে খুবই ভার্নারেবল। আমরা এভাবে বলতে পারি, ধরেন আপনার জেলা হচ্ছে খুলনা বা মংলা, আমার হচ্ছে রাজশাহী। তো যদি কোনো একটা ঘূর্ণিঝড় আসে, প্রথম কিন্তু ওই খুলনা বা মংলার উপর দিয়ে যাবে। তার মানে কি আপনি খুবই ভার্নারেবল। ঠিক একইভাবে যদি কোনো একটা মানুষের পারিবারিক ইতিহাস যদি তার ডিপ্রেশনের পক্ষে থাকে, তার বাবা বা ভাই বা কারো যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে বিষণ্ণ থাকে, তাহলে সে কিন্তু ভার্নারেবল। তো সে যদি কোনো একটা মানসিক চাপ অতিরিক্ততে ভুগে, অথবা কোনো একটা ছোট লস বা কোনো একটা কিছু না পাওয়ার বেদনা, কোনো প্রিয়জন বিয়োগ হওয়ার, রিলেশনশিপ, মানে কোনো ছোট ঘটনায় যদি সে এক্সপোজ হয়, তখন কিন্তু তার ক্ষেত্রে বিষণ্ণতায় পড়ে যাওয়ার বা যে ঝুঁকি নর্মাল মানুষের চেয়ে তার দ্বিগুণ হয়। এই যে একটি রোগী আপনাদের কাছে আসলো বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে, কি কি লক্ষণ দেখে আপনারা আসলে এটা বুঝতে পারেন যে উনি বিষণ্ণতায় ভুগছে? আচ্ছা, মূলত আসলে বিষণ্ণতার ক্ষেত্রে আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করি। তো বেসিক্যালি আমরা ট্রাই করি যে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন কর্তৃক যে ধরনের ক্রাইটেরিয়া DSM-5 ক্রাইটেরিয়া আমরা বলি। তো এই DSM-5 ক্রাইটেরিয়ার মূল বক্তব্যটা হচ্ছে, মোট আমরা 9টা পয়েন্ট বলি। 9টা পয়েন্টের মধ্যে যদি আমরা একটু বলি যে প্রথম 2টা কার্ডিনাল পয়েন্ট, মানে প্রথম 2টা ফিচার বা প্রথম 2টা পয়েন্টের একটা আপনাকে অবশ্যই থাকতে হবে। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে লো মুড বা মন খারাপ থাকা। ঘরে বাইরে সব জায়গাতে আমার মন খারাপ। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, আগে আমি যেসব কাজ করে আনন্দ পেতাম, কথাবার্তা বলা, গল্প করা, মুভি দেখা, একটু কোথাও ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, বাচ্চাকে একটু সময় দেওয়া বা নিজের কাজের প্রতি আগ্রহ, ডেডিকেশন, এই সব কিছুতে এখন আর আমি আগ্রহ বোধ করি না। এখন আমি টোটাল নিজেকে গুটিয়ে ফেললাম, কনফাইন করে ফেলি। আমি ঠিক আগের মতো ইন্টারাকশন করতে পারি না, আগের মতো আমার ইমোশনগুলো আমি আর কি দেখাতে পারি না। এই 2টার পয়েন্টের অবশ্যই একটা থাকতে হবে। এবং এর পাশাপাশি আপনার হয় রুচি কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে, ঘুম কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে, অবসাদগ্রস্ততায় ভোগা, অথবা নিজেকে খুব তুচ্ছহীন বা মূল্যহীন মনে করা, সবসময় একটা হতাশাজনক বা পেসিমিজম কাজ করা, এবং মনোযোগ কমে যাওয়া, এবং লাস্ট অফ অল মৃত্যু চিন্তা অথবা সুইসাইডের মতো চিন্তাও কিন্তু বিষণ্ণতা চলে আসে। এবং এগুলো থাকতে হবে আপনার সিগনিফিকেন্টলি 14 দিনে বেশি। 14 দিনে যদি বেশি হয় এবং এই 9টা লক্ষণের মধ্যে যদি 5টা লক্ষণ হয়, এবং সেটা খুব সিগনিফিকেন্টলি বা মারাত্মকভাবে আপনার এরিয়া অফ ফাংশনিং, মানে সোশ্যাল, অকুপেশনাল এবং আপনার নির্দিষ্ট এরিয়াতে খুব তীব্রভাবে আপনাকে প্রভাব বিস্তার করে, তখনই সেটাকে আমরা কি বিষণ্ণতা ডিসঅর্ডার বলি। তো বিষণ্ণতা নিয়ে যখন একটি রোগী আসলো, আপনারা ডায়াগনোসিসও করলেন, ওনার ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটা কী ধরনের হতে পারে? আচ্ছা, এক্ষেত্রে আসলে এক একজনের চিকিৎসা পদ্ধতি এক এক ধরনের। তবে কমনলি যদি আমরা বলি যে বিষণ্ণতার যে গাইডলাইন, আমরা বলি বায়োসাইকোসোশ্যাল অ্যাপ্রোচ। বায়োলজিক্যাল মিনস আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করি, যে মানে বিষণ্ণতা প্রতিরোধী যে মেডিসিনগুলো পাওয়া যায় আমরা এগুলো ইউজ করি, এবং একটা গাইডলাইন আমরা ফলো করি। অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশেও কিন্তু গাইডলাইনগুলো আছে এখন বর্তমান, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট থেকে কিন্তু প্রণীত করা, এবং আমরা অনেক সময় দেখা যায় ইউকে নাইস গাইডলাইন ফলো করি। এবং এর পাশাপাশি যেটা বললাম বায়োলজিক্যাল মিনস ফার্মাকোথেরাপি। আচ্ছা, সাইকোসোশ্যাল অ্যাপ্রোচ, এখানে সাইকোলজিক্যাল মিনস হচ্ছে তাকে আমরা কিছু সাইকোথেরাপি দিই। সাইকোথেরাপিটা আমরা ইনিশিয়াল স্টেজে একটু এনকারেজ করি না, কারণ যখনই একটা ডিপ্রেশনের মধ্যে পেশেন্ট থাকে অ্যাকিউট অবস্থা, মানে ওই পিকে যখন থাকে তখন সে রিসেপটিভ হয় না। তো তাকে যখনই আমি একটা সাইকোথেরাপি বা কথাবার্তা বলার মাধ্যমে তার আচরণে পরিবর্তন করার চেষ্টা করি, তখন কিন্তু সে রিসিভ করার জন্য আগ্রহী না।
কিন্তু যখনই আমরা কোনো একটা মেডিসিন দিয়ে তাকে 4 উইকস পরে আমরা সাইকোথেরাপিতে নিয়ে আসি, তখন সে দেখা যায় একটু আগ্রহী হয় এবং কথাগুলো শোনার জন্য প্রস্তুত থাকে। তখন তার যদি কোনো কগনিশনে কোনো ডিস্টরশন হয় বা কগনিশনে কোনো ধরনের পরিবর্তন হয়, তখন সেটা আমরা থেরাপির মাধ্যমে পরিবর্তন করে আনি। এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল সাপোর্ট। সাপোজ আপনার বাসায় একজন বিষণ্ণ হয়ে বসে আছে, আপনি কোনোভাবে তার প্রতি নজর দিলেন না, আরে এটা মন খারাপ, ঠিক হয়ে যাবে 2 দিন পরে। এই স্টিগমাতে কিন্তু আমরা সবাই ভুগতেছি। এবং সাইকিয়াট্রিস্ট দেখাবে, আরে সাইকিয়াট্রিস্ট কেন দেখাবে, ও কি পাগল হয়ে গেছে কিনা। তো কমনলি কিন্তু আমরা এখনও ওই সাইকিয়াট্রিস্ট বা পাগলের ডাক্তারের রুলস থেকে কিন্তু এখনও বের হয়ে খুব আসতে বেশি পারেনি। বেরোয় আসতে পারি নাই। তো এই বিষণ্ণতা যে একটা সাইকোসিস না, এটাও কিন্তু আমরা অনেক সময় জানি না। তো আমরা এই ফাঁকে একটু বলে নিই যে আমরা বেসিক্যালি সাইকিয়াট্রিস্টের 2টা বিষয় নিয়ে ডিল করি, একটা সাইকোসিস আর একটা নিউরোসিস। তো এই সাইকোসিস মিনস আমরা যেগুলো বলি বড় ধরনের মানসিক বৈকল্য, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার। আর নিউরোসিস মিনস অ্যাংজাইটি, উদ্বিগ্নতা অথবা বিষণ্ণতা অথবা ওসিডি, সূচিবায়ুগ্রস্ততা অথবা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অথবা ব্যক্তিত্বের সমস্যা, এই বিষয়গুলো নিউরোসিস। তো এগুলো কিন্তু খুব সহজে আমরা যদি প্রপার গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট করি ভালো হয়ে যায়। আমরা যে পয়েন্টে ছিলাম, সোশ্যাল সাপোর্ট। বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সাথে যদি পরিবারের সদস্যরা বুঝতে পারে, তার প্রতি যদি অ্যাটলিস্ট এমপ্যাথেটিক এবং নন জাজমেন্টাল ওয়েতে তাকে ট্রিট করে, তাকে ডক্টরের কাছে নিয়ে যায়, তাকে সাপোর্ট দেয়, তার পাশে কিছুটা সময় অবস্থান করে এবং পরিবারের মধ্যে যে একটা ডাইনামিক্স, এই জিনিসটা যদি মেনটেন করে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কি এটা Overcome রিকভার হয়ে করা যায়। যাবে। অনেক সময় দেখা যায় কোনো আত্মীয় স্বজন বা আমাদের ফ্রেন্ড বা কারা বলছে যে তারা একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবেন বা সাইকিয়াট্রিস্টকে দেখাবেন। তো ওনারা শুরুতেই একটা জিনিস আমাদেরকে বলে যে আমি যদি এখন সাইকিয়াট্রিস্ট দেখাই, উনি তো আমার বাচ্চার সাথে কথা বলবে না বা আমার রোগীর সাথে কাউন্সেলিং করবে না, উনি শুরুতে 2-3টে ওষুধ দিয়ে দিবে। এই যে একটা চিন্তাভাবনা আমাদের পরিচিত বা আশেপাশের লোকজনের মনে, এটা নিয়ে আপনি আসলে কি ভাবছেন বা এটার আসলে সমাধানটা কি? আচ্ছা, যদি বলি আজকে থেকে 10 বছর আগে কিন্তু চিটাগাং সাইকিয়াট্রিস্ট ছিল 2 বা 3 জন। তো এই 2 বা 3 জন কিন্তু শুধু চট্টগ্রাম না, বৃহত্তর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কুমিল্লা থেকে শুরু করে এই পুরো টোটাল বিভাগটাকে পপুলেশনটাকে তারা সার্ভ করতো। তাহলে আপনি আমাকে বলেন, তারা সার্ভ করতে গিয়ে একটা রোগী কতক্ষণ সময় আসলে দিতে পারে? এটা ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু এখন বর্তমানে আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি চট্টগ্রামে 17 থেকে 18 জন সাইকিয়াট্রিস্ট আছে এবং তারা প্রত্যেকে এখন রোগীকে পর্যাপ্ত সময় দেন, কথাবার্তা বলেন, রোগের ডায়াগনোসিস করেন, তাদেরকে প্রপার কাউন্সিলিং করেন, ওষুধটা নেওয়ার ক্ষেত্রে কী করা উচিত, কতদিন নিতে হবে, কিভাবে নেওয়া উচিত, এবং তার কাছ থেকে একটা আমরা সাজেশনও নিই যে আপনার কী প্ল্যান, আপনি কী করতে চান। তখন আমরা 2টা পক্ষে যখন একটা নেগোশিয়েট করি, এরপরও আমরা পেশেন্টের অটোনমিটাকে খুব গুরুত্ব দিই, তারপরে আমরা ট্রিটমেন্ট প্যাটার্নে প্রবেশ করি। তো আমার মনে হয় এই স্টিগমা থেকে এখন আমার বের হওয়ার অনেক সময় চলে আসছে এবং প্রত্যেকটা সাইকিয়াট্রিস্ট এখন বর্তমানে খুব যত্ন এবং পেশেন্টের সাথে খুব সুন্দরভাবেই কি অ্যাপ্রোচ করেন। ধরেন আপনারা তো একটা ডিপ্রেশনের রোগীকে ওষুধ দিলেন, এটা অনেকেই চিন্তা করে থাকেন যে আমাকে যদি ওষুধ দেয় আমাকে অনেক সময় ধরে খেতে হবে, এটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো, তখন ধরেন মানে পূর্বের একটা সময়, ধরেন কেউ ডিপ্রেশন শুরু করলো, সে আসলে হয়তো জানতো না অথবা তাকে প্রপারলি টাইমের কারণে জিনিসটাকে ব্রিফ করা হয়নি যে আপনার সেটা কতদিন খেতে হয় বা কতদিন খেতে হবে। এই জিনিসগুলোর গ্যাপের কারণে কিন্তু সেও হয়তো ঠিকমতো ওষুধটা গ্রহণ করতো না, অথবা গ্রহণ করলেও একটা দিনের পর দিন খেয়ে যাচ্ছে। তখন বলে কি আমার তো অসুস্থতা, আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, বাট এটা কোনো ভ্যালিডেশন নাই বা কোথাও কোনো রিটেন কোনো অ্যাপ্রুভালও থাকে না। কিন্তু এখন আমরা বলে দিই যে বিষণ্ণতার ক্ষেত্রে খুব কমনলি যেটা ইউকেতে নাইস গাইডলাইন ফলো করি বা আমাদের দেশের গাইডলাইনগুলো আমরা বলি যে 6 থেকে 9 মাস, যেটা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার মানে তীব্র বিষণ্ণতা। আর কিছু পারসিস্টেন্ট বা দীর্ঘমেয়াদী কিছু বিষণ্ণ থাকে, সেখানে অনেক সময় থেকে 2 বছর ওষুধ দিতে হয়। তবে ডিপেন্ড করে প্রত্যেকটা রোগীর আলাদা একটা ইমিউনিটির উপরে, কারণ এক একজনের বিষণ্ণতা এবং প্রকারভেদ, তার তীব্রতা, তার সিভিয়ারিটি, তার কোমরবিডিটি এগুলো আলাদা। ঠিক আমরা প্রত্যেকটা রোগীকে একটা আলাদা ইউনিট হিসেবে চিন্তা করে ওষুধপত্রগুলো দিই এবং কখনোই আমরা এখনও বলি যে বিষণ্ণতার চিকিৎসা কখনো আজীবন করতে হয় না। এটা বেসিক্যালি এপিসোডিক ডিজিজ এবং আমরা 6 থেকে 9 মাস ম্যাক্সিমাম 2 ইয়ার্স পর্যন্ত আমরা চিকিৎসা করি। বিষণ্ণতা ভোগা রোগীরা কি আসলে আত্মহত্যার ঝুঁকির ভিতরে থাকেন কিনা বা এটার সাথে কি তাদের কোনো সম্পর্ক আছে কিনা? বেসিক্যালি সাইকিয়াট্রিক যতগুলো ডিসঅর্ডার, তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি আত্মহত্যা থেকে বিষণ্ণতায়। গবেষণা দেখা যায় প্রায় 20% ক্ষেত্রে, মানে যারা বিষণ্ণতায় ভুগে তাদের 20% রোগীরই কিন্তু আত্মহত্যা প্রবণতা অনেক অনেক বেশি। তো এই জন্য আমরা প্রথম বলি যে বিষণ্ণতা হলেই প্লিজ আপনি সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। অ্যাটলিস্ট আর কিছু হোক বা না হোক, তার বিষণ্ণতা হয়তো দেরিতে ভালো হতে পারে, কিন্তু আত্মহত্যার মতো এই বিষয়গুলো কিন্তু আমরা সহজে এড়িয়ে যেতে পারি। এবং প্রপারলি যদি তাকে কাউন্সেলিং করা হয়, সাইকোথেরাপি দেওয়া হয়, ফ্যামিলি সাপোর্ট এনশিওর করা যায়, কখনোই এই ধরনের ঘটনা ঘটতে পারে না। এই ধরেন কোন কোন লক্ষণ দেখলে
পরিবারের মানুষজনের কাছে বুঝতে সুবিধা হবে যে আমার এই ব্যক্তিকে বা এই রোগীটাকে এখনই ডাক্তারের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত? ধরেন প্রিমরবিড আমরা বলি যে এই লোক বা এই ছেলে বা আমি বা আপনি আগে কেমন ছিলাম, যে অসুস্থতা ধরলাম যে উনি এখন বিষণ্ণতা ভুগতেছে, কিন্তু এর আগে উনি কেমন ছিল। এর আগে যদি উনি এমন হয় যে উনি খুব প্রাণবন্ত, খুব এক্সট্রোভার্ট, কথাবার্তা বলে, গল্প করে, সবাইকে হাসায় এবং সে নিজেও যথেষ্ট জলি মাইন্ডেড, খুব জয়াস হয়, কিন্তু হঠাৎ করে এই একই মানুষটাই গত কয়েকদিন ধরে, মাসখানিক ধরে সে নিজেকে গুটিয়ে নিল, চুপচাপ হয়ে গেল, আগের মতো আর রেসপন্স করে না, সবার সাথে খেতে আসে না, স্কুল বা কলেজ থাকলে ওটাতে অ্যাটেন্ড করে না, কোনো অফিস থাকলে সে দিনের পর দিন মানে আননোটিসড ছুটি নিচ্ছে, তার কাজে তার যে ধরনের আগে পারফরমেন্স ছিল খুব শার্পলি ডেক্লাইন করলো, এবং আগে যেখানে সে বন্ধুবান্ধবকে ফোন দিত, সবার সাথে স্ট্যাটাস শেয়ার করা বা কোনো একটা কমেন্ট করা, এখন টোটালি সে একদম শূন্যের কোঠায় নেমে আসতেছে, এবং টোটালি বোঝা যাচ্ছে যে পূর্বের তুলনায় এই মানুষটাকে আমরা খুব চিনতে পারতেছি না, অথবা তার এই লক্ষণগুলো খুবই সিগনিফিক্যান্ট এবং এগুলোকে খুব ইজিলি সর্ট আউট করে বলার মতো। তখনই আমরা বুঝবো যে হ্যাঁ, উনি আসলে হয়তো বিষণ্ণতার মধ্য দিয়ে যাচ্ছে। মানে আমরা যদি একটা বাক্যে বলি যে প্রিভিয়াস ফাংশনিং থেকে যদি কোনো একটা মানুষ শার্পলি ডেক্লাইন করে, চুপচাপ হয়ে যায়, ইন্টারাকশন কমে যায়, তার আবেগ, অনুভূতি, ভালোবাসার মধ্যে একটা বড় পরিবর্তন তৈরি হয়, নিজে গুটিয়ে নেয়, অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত। শিশু, কিশোর অথবা বয়স্কদের ক্ষেত্রে কি ডিপ্রেশনের অন্য কোনো লক্ষণ আছে কিনা, যেটা দেখে আমরা অ্যালার্ট হতে পারবো যে না, ইট ইজ দ্য হাই টাইম যে আমাদের রোগীকে এখনই কাউন্সিলিং করতে হবে বা কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? এখানে খুব ইন্টারেস্টিং, বড়দের মানে অ্যাডাল্টের ডিপ্রেশন এবং শিশু এবং বয়স্কদের ডিপ্রেশন কিন্তু একটু আলাদা। জি। আচ্ছা, কমনলি যেটা আমরা ক্রাইটেরিয়া সেট করি এগুলো কিন্তু অ্যাডাল্ট ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা সেট করি, কিন্তু বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে ডিপ্রেশনগুলো কমনলি কিন্তু ওরা প্রেজেন্টেশন করে না। যেমন আমি যদি একটু বাচ্চাদেরকে ধরে নিই, বাচ্চাদের ডিপ্রেশনগুলো হয় কিন্তু কিছুটা ইরিটেবল, মানে খিটখিটে মেজাজ দিয়ে। একটা বাচ্চা নর্মালি ছিল একরকম, হঠাৎ করে খুব সে প্রচণ্ডভাবে কথা বলে গরম হয়ে যাচ্ছে, খুব রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, কিন্তু আসলে সে এমন ছিল না। খুব বেশি রাগ দেখানো, জিদ করা, খুব কমনলি গরম হয়ে যাওয়া, খুব ট্যান্ট্রাম বিহেভিয়ার করা, এগুলো কিন্তু হলে অবশ্যই আমরা সাইকিয়াট্রিস্টকে একটু জানানো উচিত যে এটা কি আসলে বিষণ্ণতার পার্ট নাকি তার কোনো আসলে আচরণগত পরিবর্তন। এবং বয়স্কদের ক্ষেত্রে ইন্টারেস্টিং, ঠিক সেমভাবে বয়স্করা কিন্তু প্রথমেই এই যে আমরা টিপিক্যালি বলি যে মন খারাপ করা, ভালো না লাগা, খুব নিজে গুটি, এরকম না। তারা করে কি, খুব কমনলি ইরিটেটেড হয়ে যায়, কিছু বললেই রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, খুব তীব্র চিৎকার করে ওঠে, শাউট করে ওঠে, এবং বিভিন্ন আচরণগত পরিবর্তন হয়। তখন আমরা বলি হায়, এ তো পাগলামি করতেছে। আসলে ব্যাপারটা পাগলামি না, এটা বিষণ্ণতার একটা টার্মস হচ্ছে মোটর এজিটেশন, মানে স্টেট অফ এক্সাইটমেন্ট। সে অল্পতে রেগে যাচ্ছে, অল্পতে অস্থির হয়ে যায়, অল্পতে খিটখিটে মেজাজ হয়ে যায়, এটাও কিন্তু একটা বিষণ্ণতার পার্ট। পরিবারের সদস্যরা কিভাবে একজন ডিপ্রেশনে থাকা অথবা বিষণ্ণতায় আক্রান্ত রোগীকে সহায়তা করতে পারবেন? হ্যাঁ, আমি খুব আর্লিয়ার উল্লেখ করলাম যে সোশ্যাল সাপোর্ট। তো এই সোশ্যাল সাপোর্টের মধ্যে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এলিমেন্টস কিন্তু পরিবারের বাইরে তার ফ্রেন্ড সার্কেল, পিয়ার গ্রুপ, তার অফিসিয়াল কলিগ বা অন্যরা কেউ থাকতে পারে, বাট প্রাইম রোলটা কিন্তু প্লে করবে কিন্তু পরিবার। তো পরিবারকে আমরা যেটা বলি যে কমনলি ইন্টারাকশন বাড়াতে হবে। যেমন খুব কমনলি যদি বলেন একজন ডিপ্রেশনের পেশেন্ট কী করা উচিত আছে, বেসিক্যালি আমরা যেটা বলি, আপনি 4টা বেলা একসাথে খাওয়া দাওয়া করবেন, তাকে কখনো আলাদা খাবার সার্ভ করবেন না। সকালের নাস্তা, দুপুরে ভাত, সন্ধ্যায় নাস্তা, রাত্রে খাবার একসাথে খান আপনারা। তাকে কখনো একা থাকতে দিবেন না। যদি কোনো বয়স্ক হয়, তার সাথে নাতি নাতনি, ছেলে মেয়ে আলাদা করে টাইম স্লট করে তার সাথে কথাবার্তা বলেন, একসাথে একটু টিভি দেখা, গল্প করা, তার পুরনো বন্ধুবান্ধবকে কল দেওয়া, সবাইকে একটা স্লট আকারে নিয়ে আসা, একসাথে সবাই না, আলাদা আলাদা। মানে তাকে সবসময় একটা এঙ্গেজমেন্টে রাখা। তার প্রিয় খাবার কী হতে পারে ওইটা একটু আমরা সার্ভ করতে পারি, তাকে নিয়ে কোথাও একটু ঘুরতে যেতে পারি। সে যদি রিলিজিয়াস মাইন্ডেড হয় তাহলে তাকে নিয়ে আমরা বিভিন্ন রিলিজিয়াস স্থানগুলোতে একটু যেতে পারি। তার যদি প্রিয় কোনো বন্ধুবান্ধব, ব্যক্তি, বাবা মা থাকে, তার সাথে আমরা একটু মিট করিয়ে দিতে পারি। তো এগুলোর মাধ্যমে কিন্তু পরিবার যদি রোলটা প্লে করে এবং তাকে নন জাজমেন্টালি, আমি আবারও বলতেছি, তাকে নন জাজমেন্টালি এবং এমপ্যাথেটিক ওয়েতে যদি পরিবার ট্রিট করতে পারে, তখনই কিন্তু কি সে ওখান থেকে উঠে আসা সম্ভব। খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে কি আসলে এটার কোনো সম্পর্ক রয়েছে, বা এটার সাথে ইনভলভমেন্ট থাকলে কি এটা থেকে মুক্ত হওয়া সম্ভব, ডিপ্রেশন থেকে? হ্যাঁ, অবশ্যই। রিসেন্ট অ্যানালাইসিস বলে যে খাদ্যাভ্যাস এবং ব্যায়াম এই দুইটা কিন্তু বিষণ্ণতা কাটানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যখনই আমরা কোনো একটা খাবার খাই, ওইটা গিয়ে খুব ক্ষুদ্র অংশ সেরোটোনিন তৈরি করে ওই সেরোটোনিন সার্কুলেশনের মাধ্যমে আমাদের ব্রেনে যায়। এই সেরোটোনিনে কিন্তু আমাদেরকে হ্যাপি হরমোন বা জয়াস বা আমরা যেটাই বলি না কেন আমাদেরকে ভালো রাখে। আচ্ছা, যখনই আমরা এই সেরোটোনিন ডায়েটের কথা আসে তখন আমরা খুব কমনলি বলি রোগীদেরকে, আপনি খেজুর, কলা, বাদাম এই 3টা খুব আধিক্য করে খাবেন। এই 3টার মধ্যে প্রচুর সেরোটোনিন। এর বাইরে সিদ্ধ ডিম,
প্রোটিনযুক্ত খাবার, পালং শাক, স্যালমন ফিশ, এটা যদিও পাওয়া যায় না, জাস্ট আমরা নামের কারণে বললাম। এগুলোতে প্রচুর সেরোটোনিন থাকে, এটা সেরোটোনিন কন্টেনিং ডায়েট। এখন প্রশ্ন, তাহলে সেরোটোনিন যদি আমাদের খাবার বাড়িয়ে দেয়, এমন অনেক খাবার যারা সেরোটোনিন কমিয়ে দেয়, তাহলে কী কী খাবার সেরোটোনিনকে ডিপ্লেট করে? তো এক্ষেত্রে আমরা বলি যে চা, কফি, ফাস্টফুড, বার্গার, মেয়োনিজ, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, মিষ্টি, রসমালাই, কোক, ফান্টা, এই ধরনের বেভারেজযুক্ত খাবার এবং বাইরের প্রসেস ফুড, বেকারি ফুডস, এগুলো কিন্তু প্রচণ্ড রকমের আপনার সেরোটোনিনকে ভেঙে দেয়। তো আলটিমেটলি কিন্তু আপনি হয়তো সেরোটোনিন আপনার কাছে অল্প, আবার এদিকে এই খাবারগুলো নেওয়ার কারণে কিন্তু সেরোটোনিনটা আরও ডিপ্লেট হচ্ছে, তাহলে আপনি কিন্তু নেগেটিভ একটা ব্যালেন্স চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনটা আরও বেশি সিভিয়ার হবে, আরও বেশি লেংদি হবে। তো এক্ষেত্রে এই খাবারের আমি যেটা বললাম ইনক্লুডিং এবং ডিপ্লেটিং ড্রাগগুলো, মানে এই খাবারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সেরোটোনিনটা পজিটিভ ব্যালেন্স আসবে। এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং এবং কমন ব্যাপার আমরা বলি, লাস্ট আমেরিকাতে একটা ট্রায়াল দিয়ে দেখা যায় যে ব্যায়ামের সাথে আসলে বিষণ্ণতা কীভাবে কাটানো যায়। তো এটা নিয়ে ট্রায়ালের আমি রেজাল্ট একটু বলি। আমেরিকাতে একটা RCT করা হয়, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, মানে যেটাকে আমরা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট বলি। তো ওইখানে দেখা যায় কোনো একটা ব্যক্তি যদি সকালে 15 মিনিট, বিকালে 15 মিনিট, সপ্তাহে 5 দিন 3 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ জগিং টাইপ করে দৌড়াতে পারে, তাহলে তার ব্রেনে 3 ধরনের পরিবর্তন হয়। আচ্ছা, কী কী? নাম্বার 1, তার ব্রেনে ইমিডিয়েটলি সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন 3টে যুক্ত হয়। তো আমরা তো জানলাম যে বিষণ্ণতার মেইন সাইকোপ্যাথোলজি কিন্তু সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, যে 3টার কারণে কিন্তু আমরা বিষণ্ণতায় ভুগি। তাহলে সে শুধুমাত্র কিন্তু এই এক্সারসাইজটা যদি করতে পারে সপ্তাহে 5 দিন 15 মিনিট করে 2 বার 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার ব্রেইনে কিন্তু এই 3টা এলিমেন্টস ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট। ইন্টারমিডিয়েট, বিষণ্ণতায় কিন্তু আমাদের কগনিশন কি অনেকটা ডেক্লাইন হয়। তো এই ইন্টারমিডিয়েট ইফেক্ট হিসেবে এই এক্সারসাইজের গুরুত্বটা হচ্ছে সে ব্রেনে ভলিউমগুলো বাড়ায়। তো ভলিউম বাড়ার কারণে কিন্তু দেখা যায় তার এক্সিকিউটিভ ফাংশনগুলো বাড়ে, তার লার্নিং বাড়ে, মেমোরি বাড়ে, তার অ্যাটেনশন বাড়ে, তার থিওরি অফ মাইন্ডগুলো কিন্তু অনেক বেশি কনক্রিট হয়। সে ইজিলি বুঝতে পারে কোথায় তার রেসপন্স করা উচিত। এবং আরও যেটা ইন্টারেস্টিং, যদি কোনো একটা মানুষের ডিমেনশিয়া 65 বা 60 ইয়ার্সে আসে, কিন্তু সে যদি রেগুলার এই নিয়ম মাফিক এক্সারসাইজ করে যেতে পারে, তার ডিমেনশিয়া অনেক দেরিতে গিয়ে আসে। তাহলে দেখেন, সিম্পলি একটা এক্সারসাইজ দিয়ে কিন্তু আপনি বিষণ্ণতা থেকে বেরোতে পারতেছেন, আপনার ব্রেইন ভলিউম বাড়ানো এবং আপনার ব্রেইনের কগনিশনগুলো আপনি কিন্তু কি অনেক বেশি উন্নতি করতে পারেন। এবং আমরা এটাও বলি যে আপনার কগনিশনের পাশাপাশি এক্সারসাইজ করেন, আপনার মেটাকগনিশন কিন্তু তৈরি হবে। মেটাকগনিশন মিনস এই কগনিশনটা আপনার আসা যে আমার তো বিষণ্ণতা হচ্ছে, কী করা উচিত, এটা হচ্ছে বরঞ্চ বিষণ্ণতা কেন হলো, বিষণ্ণতা কীভাবে প্রিভেন্ট করা যায়, কী কী প্রিভেন্টিভ ওয়ে নিলে বিষণ্ণতা হবে না, এটাকে আমরা বলি মেটাকগনিশন। এবং এই এক্সারসাইজ করলে কিন্তু এই মেটাকগনিশনটা কিন্তু কি খুব বাড়ে। তো সুতরাং এই খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ খুব খুব বড় একটা অংশ জুড়ে বর্তমানকে আলোচিত হচ্ছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেবেন। আমি এই ক্ষেত্রে বিষণ্ণতার ক্ষেত্রে বারবার করে বলি যে আমরা যদি খুব কমনলি বলি যে আমরা বিষণ্ণতা থেকে কীভাবে আসলে মুক্ত হতে পারি, এটার খুব বড় একটা উপায় হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করা। আমরা যদি খুব বেশি মানসিক চাপ না নিই, আমরা যদি ডিসিপ্লিন লাইফ মেনটেন করি, আমরা যদি প্রপারলি ঘুমাতে পারি অ্যাটলিস্ট 7 আওয়ার্স এভরি নাইট, আমরা যদি প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করতে পারি, খুব প্রসেস ফুড, বেকারি ফুডস, আপনার মিষ্টি জাতীয় খাবার এই পরিহার করতে পারি, আমরা যদি এক্সারসাইজের প্রতি খুব গুরুত্ব দিতে পারি, আমি যে এক্সারসাইজগুলো বললাম এর পাশাপাশি সাইক্লিং, সুইমিং বা কোনো মাউন্টেনিং, নির্দিষ্ট সময় করে পরিবারের সবাই একটু ঘুরতে যাওয়া, কোনো মনোটোনাসভাবে নিজেকে অ্যাক্ট না করা এবং পরিবারের সবার সাথে একটা ইন্টারাকশান বা ডাইনামিক্সগুলো মেনটেন করা, প্রপারলি ফ্যামিলি সাপোর্ট এবং পিয়ার গ্রুপ বা বন্ধুবান্ধবের সাথে একটা সাপোর্টিভ এলিমেন্টস মেনটেন করা যায় এবং সুষম খাবার প্লাস প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই আমরা কি বিষণ্ণতা থেকে দূর হতে পারবো। এবং লাস্ট, যদি কখনো মনে হয় বিষণ্ণতা আমরা ভুগতেছি, কোনো হেজিটেশন না করে সাইকিয়াট্রিস্টকে জানান, উনিই কিন্তু আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ডাক্তার পরাগ, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।